এ পর্যায়ে দ্বিতীয় আলোচক কথা নিয়ে আসবেন জনাব আব্দুর রহমান বারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, শুক্রিয়া ইতিহাসানকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আলোচনার। আহ তারেক ভাই আলোচনা করতেছিলেন, ওটা কন্টিনিউ হতে করতে পারলে আরো ভালো হইতো। যেহেতু আমি এখন বলবো কিছু কথা, আপনারা জাস্ট তারেক ভাইয়ের এই তত্ত্বায়নটা সাপেক্ষে মিলিয়ে নিবেন। আমি অনেকটা এম্পিরিক্যাল আলাপ করব, এম্পিরিক্যাল হিস্ট্রি, এবং একই সাথে আমার আলাপটা হবে বেঙ্গল সেন্ট্রিক আর কি, কলোনিয়াল বেঙ্গল টু পোস্ট শাহবাগ বাংলাদেশ। আমি খুব একটা তথ্যের দিকে যাব না। আহ, তো আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুড সেকুলার ব্যাড সেকুলার আমরা যে ক্যাটাগরিটা করতেছি, এইটা একটা ফিনোমেনাকে বোঝার জন্য একটা বিষয়কে আহ, খুবই ডিটেলস বুঝবার জন্য আর কি। এই নানান ধরনের যে বাক, নানান ধরনের যে গন্ধ, নানান ধরনের যে ধারা উপধারা, এগুলোর জন্য। এটা কোনো মানে ট্যাগ বলতে যে একটি বুঝে এরকম কোনো কিছু না, যদিও শিশুসুলভ কিছু লোকেরা এই ধরনের ট্যাগাটিকির অপবাদ দিয়ে থাকে। তো সেই শিশুদের উদ্দেশ্যে আমাদের নসিহা থাকবে, তারা যেন চিন্তা এবং তৎপরতায় সামিল হয় আমাদের সাথে। তো আহ, প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুড সেকুলার ব্যাড সেকুলার বেঙ্গলের হিস্ট্রির ভিতরেই ছিল। মানে এটা এমন না মানে আজকে আমরা হঠাৎ আসমান থেকে নাজেল করছি আর কি। তো এই গুড সেকুলার ব্যাড সেকুলার কিভাবে হিস্ট্রির ভিতরে ছিল, আমাদের বেঙ্গলের হিস্ট্রি রিডিং এবং আমাদের সেকুলারদের যে হিস্ট্রি রিডিং এবং ওনাদের যে হেজেমনিক ডিসকোর্স, এটা এতটা বাজে এবং এতটা অশ্লীল যে ইনারা এই অঞ্চলে খিলাফত রক্ষা করার জন্য যে আন্দোলনটা হয়েছিল, খিলাফত আন্দোলন, এবং এর পরবর্তীতে এই অঞ্চলে খিলাফত আন্দোলনের পরে টার্কির কেমাল পাশা যখন ক্ষমতা গ্রহণ করে এবং এর প্রভাবটি এই অঞ্চলে পড়ে, এত বিস্তৃত লেখাজোখা হয়েছে, এত বিস্তৃত আহ মানে কর্মকাণ্ড হয়েছে, তারপরেও তারা এই বিষয়টার দিকে গুরুত্ব আরোপ করেন নাই। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি প্রথমেই, টার্কিতে যখন খেলাফত বিলুপ্ত করে দেওয়া হয় কেমাল পাশার নেতৃত্বে, এবং কেমাল পাশা যখন আহ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন কেমাল পাশা যে কাজটা করলেন, যেটা তারেক ভাই বলতেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে যে কেমালিজমের একটা রূপ আমরা দেখতে পাই, সেই রূপটার আমরা একটু পিছনে তাকাচ্ছি আর কি। কেমাল পাশা তো, হ্যাঁ, ধর্মকে আলাদা করে দিলেন রাষ্ট্র থেকে, শারিয়া কোড বিলুপ্ত করে দিলেন, নানান ধরনের সংস্কারমূলক, তথাকথিত সংস্কারমূলক কাজ শুরু করলেন। তো এই যে কামাল পাশা আইনি কাঠামোর ভিতর দিয়া রাষ্ট্র থেকে ধর্মের যে বিলোপ সাধন করলেন, এইটাই হইতেছে গিয়া ধর্মের সাথে রাজনীতির একটা সম্পর্কের আহ প্রিন্সিপাল আকারে হাজির হইলো, স্পেশালি মুসলিম স্থান বলতে যেটা বোঝায় মুসলিম ভূখণ্ড গুলোতে আর কি। তো তখন কি করলেন, ইসলাম আগে যেটা ছিল আহ মানে অ্যাকচুয়াল সাবজেক্ট, কেমাল এসে সেটাকে তার মাস্টার সিগনিফায়ার রোল থেকে সরাই দিল। আহ, অনেকের মতো সালমান সাইদও দেখাইতেছেন যে কেমালিজম মানে গ্লোবাল স্পেশালি হচ্ছে মুসলিম স্থানগুলোতে একটা ইডিওলজি আকারে, পলিসি আকারে এলিটদের ভিতরে বা শাসক গোষ্ঠীর ভিতরে খুবই ফেমাস হইলো। আমরা উদাহরণ আকারে ইরানের রেজা শাহ পাহলভীকে পাই, জামাল আবদেল নাসেরকে পাই, ইন্দোনেশিয়ার সুকর্ণকে পাই, তারপরে আফগানিস্তানে আমানুল্লাহকে পাই। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তানেও এরকম ছিল, কিন্তু বেঙ্গলে যে খিলাফত আন্দোলন হওয়ার পরে বেঙ্গলের যারা তৎকালীন ইন্টেলেকচুয়ালরা ছিল, তারাও প্রত্যেকে কেমাল পাশা দ্বারা প্রভাবিত ছিল। আমরা স্মরণ করতে পারি নজরুল ইসলাম, মানে কাজী নজরুল ইসলাম, তার বিখ্যাত কবিতা কামাল পাশাকে নিয়ে। আমরা স্মরণ করতে পারি কাজী আব্দুল ওদুদকে। কাজী আব্দুল ওদুদ 1926 সালে কেমাল পাশাকে নিয়ে একটা দারুণ বক্তৃতা দিচ্ছেন ঢাকার সপ্র পরিষদে। আমরা স্মরণ করতে পারি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে, তিনি কামাল পাশাকে নিয়ে নাটক লিখছেন। আমরা স্মরণ করতে পারি আপনার মুজিবুর রহমান খাঁকে, যিনি পাকিস্তান আন্দোলন করছেন, একই সাথে সে বলছেন যে ফরাসি বিপ্লব যেরকম ছিল ইউরোপের জন্য একটা অনুপ্রেরণা, কেমাল আমাদের মুসলিম স্থানের জন্য অনুপ্রেরণা। তো এই যে কেমালিজম কলোনিয়াল বেঙ্গলে হাজির ছিল, আহ
সব দিক দিয়েই এবং একই সাথে এটা অনুপ্রাণিত করতেছিল বেঙ্গলি মুসলিমদেরকে এবং বেঙ্গলি মুসলিম ইন্টেলেকচুয়ালদেরকে। এটা আমাদের সেকুলার ডিসকোর্সে হাজির নাই। আমাদের সেকুলার ডিসকোর্স সাধারণত শুধু সেকুলার ডিসকোর্স না, একই সাথে ইসলামী ধারা ডিসকোর্সটাও দেখে এইভাবে যে আহ এখানকার হিন্দু রেনেসা বা বেঙ্গলের যে রেনেসা হয়েছে সেটার প্রতিক্রিয়া আকারে বা সেটার সাথে তাল মিলাইতে বা সেটার সাথে পাল্লা দিতে গতানুগতিক ভাবে এখানকার বেঙ্গলি মুসলিমদের একটা ধারা তৈরি হয়েছে। কি বলে, এখানকার যারা মানে ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফির যে সমস্ত লিডাররা ছিল, নওয়াব আব্দুল লতিফ, আহমেদ আলীগড়ের যিনি ছিলেন, এরকম এরকম একটা রিডিং আমাদের এখানে আছে। তো গতানুগতিক এই রিডিংটাকে বাইরে রেখে আমি প্রথম প্রস্তাব করছি এই কলোনিয়াল বেঙ্গলের কেমালিজম আমাদেরকে মানে বুঝতে হবে যদি আমরা এই গুড সেকুলার ব্যাড সেকুলারটাকে বুঝতে চাই। কারণ সাইদ খুব ইন্টারেস্টিং ভাবে দেখাইতেছেন যে সেকুলারিস্ট বলা থেকে কেমালিস্ট বলাটা অনেকটা বেশি সুবিধাজনক এবং এটার ভিতর দিয়ে আসলে পুরো বিষয়টা চলে আসে। তো আমি মূলত কেমালিজমের ভিতরে গুড সেকুলার ব্যাড সেকুলার দুটোকেই রাখছি, কারণ গুড এবং ব্যাড দুই ধারাই সেকুলাররা ধর্মের সাথে রাজনীতির সম্পর্কের যে বিচার যখন করেন তখন একইভাবেই করেন, যেটা তারেক ভাই বললেন মার্ক্সিয়ান জায়গা থেকে, মার্ক্সিয়ান ডিসকোর্সের ভিতর থেকে। আমি এটা হিস্ট্রির ভিতর দিয়ে দেখাবো যে একইভাবে তারা করতেছেন। তো আমরা যখন দেখতে পাই এখানকার শিখা গোষ্ঠী নামে একটা ধারা ছিল। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শিখা গোষ্ঠীর সাথে আরেকটা ধারা ছিল আমাদের এখানকার, যেমন আবুল মনসুর আহমেদ, আবুল কালাম শামসুদ্দিন। এই ধারাটা যারা পাকিস্তান আন্দোলন পন্থী ছিলেন, আর শিখা গোষ্ঠী ওরা পাকিস্তান আন্দোলন পন্থী ছিলেন না, এই দুই ধারা একে অন্যের পক্ষে ছিলেন না, দুই ধারা একে অন্যের বিপক্ষে ছিলেন। চিন্তাগত জায়গাতে একে অন্যের দূরত্ব ছিল, কিন্তু উভয় ধারাই কামাল পাশা দ্বারা অনুপ্রাণিত ছিল। উভয় ধারাই কামালকে তাদের আইডল আকারে হাজির করতেছিল তাদের চিন্তা, তাদের সাহিত্যে, তাদের সংস্কৃতি সংক্রান্ত আলোচনাতে। তো এর ভিতরে আমি একজন ব্যক্তিকে শুধু বেছে নিব, কারণ তাকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে উম ইসলামী এবং সেকুলার উভয় ধারাতে তাকে খুবই মানে রিকগনাইজ করা হয়, ভালোভাবে খুব ভালোভাবে ট্রিট করা হয়। সে হচ্ছে আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদকে বেছে নিচ্ছি, আর আবুল মনসুর আহমেদের কয়েকটি টেক্সট নিয়ে আলাপ করব। তো আবুল মনসুর আহমেদ নিয়ে গতানুগতিক আমাদের এখানকার আলাপটা হয় হচ্ছে গিয়া সেকুলার ডিসকোর্সের ভিতরে, যে তিনি সাহিত্যিক ছিলেন, ব্যঙ্গ বা স্যাটায়ার করতেন, পলিটিশিয়ান ছিলেন, এক্সেট্রা এক্সেট্রা। ওই অর্থে তেমন কোনো একাডেমিয়া বা একাডেমিয়ার বাইরে যে বারোয়ারি জ্ঞান তত্ত্ব, সেখানেও আবুল মনসুর আহমেদকে গতানুগতিক ভাবে রিড করা হয় আর কি। তো আবুল মনসুর আহমেদকে নিয়ে অ্যান্ড্রু সাটোরি 2007-এর দিকে একটা চ্যাপ্টার করছিলেন। সেটা হচ্ছে কি আবুল মনসুর আহমেদ যে এটা করছেন আর কি, আহ, মানে অ্যান্ড্রু সাটোরি তিনি দেখাইতেছেন আবুল মনসুর আহমেদ দের মূল বিষয়টাই ছিল সংস্কৃতির উপর, সংস্কৃতি ধারণার উপর কেন্দ্র করে। তো এইটা প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে, যেহেতু সংস্কৃতি কথা চলে আসছে। আবুল মনসুর আহমেদের সাথে বুদ্ধদেব বসুর একটা বিতর্ক ছিল, দুর্দান্ত বিতর্ক। এটা আমি প্রথমত পাইছি এবং ঋণ স্বীকার করছি। এবাদুর রহমানের পূর্ব বাংলার ভাষা নামে একটা সংকলন ছিল, সম্ভবত তারেক ভাইয়ের সাথে জড়িত ছিল। তো এই এবাদুর রহমানের পূর্ব বাংলা ভাষার বইয়ের শেষের দিকে বুদ্ধদেব বসুর সাথে আবুল মনসুরের একটা ডিবেটের একটা আলাপ আসে। এটা নিয়ে রিসেন্ট মোহাম্মদ আজম কাজ করছেন, তারও সাইটেশন দেওয়া উচিত। তো এই বুদ্ধদেব বসু বলতেছেন সাহিত্যে পাকিস্তান অসম্ভব, কিন্তু আবুল মুসলমান বলতেছেন যে পাকিস্তান যে আইডিয়া এইটা পলিটিক্যালি ফেলও করতে পারে, আর পলিটিক্যালি মানে এটা সাস্টেনও হইতে পারে, কিন্তু করতে পারে, কিন্তু এটা কালচারালি পসিবল। তো আবুল মনসুর আহমেদের পাকিস্তান আইডিয়াটা মূলত কালচারকে কেন্দ্র করে। আবুল মনসুর আহমেদের পাকিস্তান আইডিয়াটা কালচার ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে। তো আবুল মনসুর আহমেদের এই যে পাকিস্তান আইডিয়া, এই আইডিয়াটা কালচার এবং ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে কেন হইল, মানে এটা হওয়ার কারণটা কি? আমরা যদি পাকিস্তান আন্দোলন সংক্রান্ত আরো ডিসকোর্স গুলো দেখি, যেমন নর্থ ইন্ডিয়াতে উলেমাদের যে আলাপগুলো দেখি, তারা পাকিস্তানকে হাজির করতেছেন তাদের স্বপ্নের মদিনা আকার। তো সেটার সাপেক্ষে আবুল মনসুরের এই ডিসকোর্সটা মিলছে না কেন? মানে দূরত্বটা কোথায়? এই দূরত্বটা হচ্ছে আবুল মনসুর বা ওই সময় তার সাথে যারা পাকিস্তান আন্দোলন করছিলেন বা যারা বিরোধিতা করছিলেন বেঙ্গলে, তারা প্রত্যেকেই ছিলেন কেমাল অনুপ্রাণিত বা কোট আনকোট বলা যায় কেমালিস্টই বলা যায় তাদেরকে পুরোপুরি।
তারা, আর যেহেতু পূর্ব বাংলাতে বা বেঙ্গলের, ওভারঅল বেঙ্গলে ইসলামিজম এজ এ ক্যাটাগরি ছিল না, যেটা তুরস্কে কেমাল পাশা যখন কেমালিজম হইলো বা কেমালিজমের এগেনস্টে মুসলিম স্থানে ইসলামিজম হাজির হইতেছিল, মাস্টার সিগনিফায়ার একটা ইসলামকে হাজির করার জন্য, সেটা বেঙ্গলে ছিল না, নর্থ ইন্ডিয়াতে ছিল, কিন্তু বেঙ্গলে ছিল না। বেঙ্গলে মুসলিম লীগ ছিল, কিন্তু সেই মুসলিম লীগটাও ছিল অনেকটা হচ্ছে গিয়া ফিউডাল, বাট হচ্ছে গিয়া মুসলিম আত্মচৈতন্য মানে সংক্রান্ত বিষয় তাদের হাজিরা ছিল আর কি। তো এই কারণে মুসলিম লীগের ভিতরেই একটা ধারা ছিল যারা গুড সেকুলার, আর একটা ধারা ছিল মুসলিম লীগের বাইরে এবং মুসলিম লীগ ক্রিটিক করতেছিল, তারা ছিল ব্যাড সেকুলার। তো আমরা এখানে আবুল মনসুর আহমেদদেরকে গুড সেকুলার বর্গে ফেলতে পারি, আর কাজী আব্দুল ওদুদ সহ শিক্ষাগোষ্ঠী যারা ছিল তাদেরকে ব্যাড সেকুলার বর্গে ফেলতে পারি। কিন্তু প্রত্যেকেই ধর্মের সাথে রাজনীতির সম্পর্কের যে বিচার, সেই বিচারে একটা অদ্ভুত মিল, যেটা তারেক ভাই বললেন যে ব্রুনো বয়ার এবং মার্কসের দিন শেষে এক জায়গায় মিল থেকে যায়। তো আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত প্রবন্ধ আছে, সেটা হচ্ছে গিয়া মুসলিম জাহানে বৈশ্বিক জাতীয়তাবাদ। এটা 1970 সালে লিখছেন, দৈনিক ইত্তেফাকে বের হয়েছিলেন। তো আবুল মনসুর আহমেদ সেখানে দেখাইতেছেন যে আমরা পাকিস্তান রাষ্ট্র তৈরি করলাম, কিন্তু পাকিস্তান রাষ্ট্রে এই যে ধর্মকে আমরা রাজনীতির ভিতর নিয়ে আসলাম, আমাদের শুধু শুধু পাকিস্তানের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের ভিতরে সভরেন পাওয়ার আল্লাহর, এটা বলার দরকার কি? প্রিএম্বেলটা এভাবে রাখার দরকার কি? এটাকে সেকুলার করতে সমস্যাটা কি আমাদের? কারণ সেই উদাহরণ আগে হাজির করতেছে, আমরা দেখতেছি কামাল পাশা এভাবে ধর্মকে বাদ করে দিছেন। তো আবুল মনসুর আহমেদ একটা প্রস্তাব করতেছেন, তিনি বলতেছেন যে আমরা আইনি জায়গা থেকে কামালের মতো ধর্মকে এভাবে বাদ দিয়ে দিব না। এক, সে দ্বিতীয় প্রস্তাব করতেছেন আমরা একটা মিউচুয়াল কনসেন্টের ভিতর দিয়া ধর্মের সাথে রাজনীতির সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটাবো। তিনি বলতেছেন ধর্ম মানুষের ইহলৌকিকতার বিষয়, এইটা মানুষ নিজেদের মনের এটা বাড়ে, এটা মানুষের জীবনযাপনের সাথে সম্পৃক্ত, এখানে রাজনীতি দরকার নাই। রাজনীতিতে যদি ধর্ম চলে আসে, তাহলে পরে রাজনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করে বা ধর্ম কুলুষিত হয়। তো ধর্মের এই মহিমা বাঁচায় রাখতে হলে রাজনীতিতে আনার দরকার নাই। তো আবুল মনসুর আহমেদ এটা বলবার ভিতর দিয়েই ওই সময় যারা ব্যাট সেকুলাররা ছিলেন, যারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করতেছিলেন, তাদের ওই ডিসকোর্সের ভিতরে ঢুকে গেছেন ক্যাটাগরিক্যালি। কিন্তু আবুল মনসুর আহমেদ যে জায়গা মানে পৃথক ওনাদের থেকে, সেটা হচ্ছে কি আবুল মনসুর আহমেদ কালচারকে, মুসলিম কালচারকে উনি অ্যাকনোলেজ করতে পারছেন। উনি বলতে পারছেন যে উনি যে কালচারটা করেন, ওনার যে ভাষা, ওনার যে সংস্কৃতি, এই সকল কিছু মুসলিম জায়গা থেকে ঠিক আছে, উনি এটাকে রিকগনাইজ করতেছেন আর কি। তো আবুল মনসুর আহমেদকে নিয়ে আমাদের আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আবুল মনসুর আহমেদ একই সাথে মুসলিম আত্মচৈতন্যবাদী ছিলেন, কিন্তু পলিটিক্যালি উনি ছিলেন কেমালিস্ট। রাজনৈতিক সাপেক্ষে উনি ধর্মের সাপেক্ষে রাজনীতির যে সম্পর্কের বিচার, সেটা অন্য 8-10 জন ব্যাটসেকুলার সেই সময় যারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছিলেন, আহ, তাদের মতোই পজিশনটা রাখেন। আর যে দ্বিতীয় বিষয়টা বলবো সেটা হচ্ছে, সম্প্রতি নীলেশ বোস পাকিস্তান আন্দোলনে আবুল মনসুর আহমেদের একটা রোল নিয়ে বা পুরোপুরি একটা ধারা নিয়ে একটা আলাপ করছেন তার পূর্ব পাকিস্তান জিন্দাবাদ বেঙ্গলি ভিশন অফ পাকিস্তান 1940 to 1947 আর্টিকেলটাতে। তো সেইখানে উনি দেখাইছেন দ্য প্রোডাকশন অফ পাক বাংলা বলতে একটা ক্যাটাগরি। আবুল মনসুর আহমেদের পাকিস্তানটা ছিল মূলত একটা সেকুলার পাকিস্তান, যে পাকিস্তানটার মর্ম কি হবে, মানে এটার এসেন্সটা কি? সেই এসেন্সটা হচ্ছে কোরআনের উদার বাণী হবে পাকিস্তানের মূল মন্ত্র। আবুল মুসলাম নিজে বলতেছেন এটা। সে উদার বাণীটা কি? লাকুম দিন ও কুমালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আবুল আবুল মনসুর আহমেদ সেকুলারিজমে প্রস্তাব করতেছেন, বাট উনি ইসলামের এই টেক্সট গুলোকে ব্যবহার করে আর কি। তো আবুল মনসুর আহমেদ প্রধান যে বিষয়টা, তিনি কালচারাল জায়গা থেকে মুসলিম আইডেন্টিটি, যেটা কালচারাল আইডেন্টিটি, সেটাকে উনি ওন করতেছেন, উনি সেটার পক্ষে কথা বলতেছেন। দ্বিতীয়ত আবুল মুসলামের ইস্ট বেঙ্গল, যেটা আজকে যেটা আমরা যে টেরিটরিতে বাস করি, এই ইস্ট বেঙ্গল নিয়ে ওনার সমস্ত আলাপ। উনি পশ্চিম বাংলার সাথে পূর্ব বাংলার একটা দূরত্ব, সেটা সংস্কৃতিগত ভাষাগত, এই দূরত্বটা উনি মানে নির্ণয় করতে পারছেন।
এই জায়গা থেকে আবুল মুনসুর আহমেদ অন্যান্য যে সমস্ত সমন্বয়বাদী ধারা ছিল, যেমন কাজী আব্দুল ওদুদের মতো ধারা, শিক্ষা গোষ্ঠীর দ্বারা ছিলেন, তারা বলতেছেন না আমাদের এক হয়ে যেতে হবে। তো এখানে আবুল মুনসুর আহমেদ একটু ডিফারেন্ট, কিন্তু পলিটিক্যাল জায়গাতে উভয় ধর্মের সাথে রাজনীতি সম্পর্কের বিচারে ওনাদের এই মূল প্রস্তাবন একই। তো আমি জাস্ট অল্প একটু বলে শেষ করব। আমাদের এই বাংলাদেশে সম্প্রতি দেখবেন যে বিভিন্ন ট্রল পেজ গুলোতে হয়ে থাকে এরকম যে লাইক অ্যাজ জাফর ইকবাল আর হুমায়ুন আজাদ, সে একটা কথা বলছে, এটাকে ট্রল করতেছে, যে বা কোন একটা ইভেন্ট ঘটার পরে বলতেছে যে এখন সেকুলাররা কোথায়। এই যে মানুষের ভিতরে এই ধরনের কথাবার্তা হয় আর কি। এই যে সেকুলাররা কোথায়, মানে সেকুলারদের কন্ট্রাডিকশনটাকে তারা বারবার হাজির করতেছে। মানে একটা ধারা আছে, তারা সহি সেকুলার আকারে প্র্যাকটিস করতে পারতেছে না, তাদেরকে বাদে বা তাদেরকে আমলের কথা স্মরণ করে দিচ্ছে যে তুমি যে আসলে সহি প্র্যাকটিসটা করতে পারতেছো না, তুমি তুমি সহি প্র্যাকটিসটা করো। তো আমাদের এখানে বাংলাদেশে এখন আমরা দেখব যে আহ, আপনার মুসলিম কালচারকে অ্যাকনোলেজ করার একটা সেকুলার ধারা আছে, আর হচ্ছে মুসলিম কালচারটাকে আহ মানে অ্যাকনোলেজ করে না এরকম একটা ধারা আছে সেকুলারদের ভিতরে। তো যে ধারাটা অ্যাকনোলেজ করে তারা গুড সেকুলার, যারা অ্যাকনোলেজ করে না তারা ব্যাড সেকুলার। কিন্তু উভয় ধারাই ধর্মের সাথে রাজনীতির বিচার যখন করে তখন তারা উভয় একই হাজির রাখে। তো আমাদের এখানকার গতানুগতিক বেঙ্গলি ন্যাশনালিস্ট যারা, তারা আহ প্রধানত ব্যাড সেকুলার হাজির হয়, এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সেরে উলেমাদেরকে মারে। তারা হচ্ছে গিয়ে যে ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে ডিবেট তৈরি হয়, যে বাংলা ভাষায় মুসলমানি শব্দ থাকবে কি থাকবে না। তারা হচ্ছে গিয়া আহ মুসলিম চিহ্ন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে আর কি, এগুলোকে এলিয়েনেশনের ইকু তৈরি করে। এদেরকে হচ্ছে কি আপনার নানান ধরনের আহ এই সিম্বলটাকে তারা প্রবলেমেটিক আকারে হাজির করে আর কি। তো আমরা এই ধারার ব্যাখ্যাটা আমরা সালমান সাঈদের পাহলবি স্ট্র্যাটেজি বলতে যে একটা ধারণা আছে ইরানের, আপনার রেজা শাহ পাহলবির সময়ে উনি তখন ইসলামটাকে বাদ দিয়ে, ইসলামী যত সিম্বল ছিল এগুলোকে বাদ দিয়ে সে সাফাভিদের সময়কার বা জুরোথ্রস্ট্রীয় যে এটা ছিল সেটাকে নিয়ে এসে তার ডিসকোর্সটা তৈরি করতেছিলেন আর কি। তো এই ব্যাড সেকুলাররা মূলত ইসলাম এবং মুসলমানিত্বের সমস্ত চিহ্ন এগুলোকে বাদ দিয়ে মনে করলেন যে কলকাতা বা হচ্ছে গিয়ে বৃহত্তর আহ ইন্ডিয়া, বৃহত্তর ভারতীয় যে সংস্কৃতি সেটাকে মানে প্রপোজাল দেয় তাদের প্রপোজালের ভিতরে। আর যারা গুড সেকুলার তারা মনে করেন যে না, আমরা ইসলামকে তো কালচারালি রাখতেই পারি, ইসলাম একটা কালচারাল অবজেক্ট। আমরা একটু নামাজ কালাম না পড়লেও আমরা হচ্ছে একটু মিলাদের খাইলাম, জিলাপি খাইলাম, একই সাথে আমরা একটু হচ্ছে গিয়ে কারবালাতে হচ্ছে গিয়ে হাই হোসেন হাই ইমাম করলাম, একটু পুঁথি পড়লাম। আহ তো এইভাবে হইতেছে গিয়া আমরা একটু হচ্ছে গিয়ে যে কি বলে কাওয়ালি করলাম, আহ এই বিভিন্ন ধরনের গান বাজনা করলাম, লাইক অ্যাজ ওটাকে যেন কি বলে সত্যপীরের গান বা হচ্ছে গিয়া এই যে এগুলো করার ভিতরে তারা কালচার, ইসলামের সাথে কালচারের যে সম্পর্ক ওইটাকে তারা অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু বলছে ঠিক আছে আমরা কালচার তো অন্তর্ভুক্ত করে নিছি তোমাদের, এখন তোমরা নাগরিক হয়ে যাও, তোমরা এই ধর্মটাকে আহ মানে রাজনীতির ভিতরে আনো না। আর যদি ধর্মের সাপেক্ষে রাজনীতি আনতেই হয় তাহলে পরে তোমরা সাম্য মানবিক মর্যাদার রাজনীতি করো বা তথাকথিত পোস্ট ইসলামিজম করো, আহ, যেখানে মানে তোমার কালচার থাকবে কিন্তু তুমি ওই কনস্টিটিউশনটা চেঞ্জ করবে না। তো কনস্টিটিউশনের যে সভরেন পাওয়ার এইটা তুমি, এটা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নাই, তুমি নাগরিকই থেকে যাবা, তোমার মুসলিম সেলফ কালচারই তো আমরা রিকগনাইজ করে নিচ্ছি, ওইটাকে আবার রাষ্ট্রের ভিতরে আনার দরকার কি। এই হচ্ছে গিয়া গুড সেকুলার এবং ব্যাড সেকুলারদের বর্তমান সময়কার উদাহরণ আর কি।